আমি পূর্ণেন্দু বেরা, হাটসারবেরিয়া ডক্টর বিসি রয় এসএস নিকেতনের একজন শিক্ষক। আজ আমি তোমাদেরকে পড়াবো রসায়নে আয়নীয় ও সমযোজী বন্ধন। তো প্রথমে আমাদেরকে জানতে হবে আয়নীয় বন্ধন কি বা তড়িৎযোজী বন্ধন কি, তার সংজ্ঞাকে বিশ্লেষণ করলে তড়িৎযোজী বন্ধনের সংজ্ঞাতে বলা হচ্ছে যে দুটি অসম মৌল পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন কুলম্বীয় বলের সাহায্যে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন গঠন করার প্রবণতাকে বলা হচ্ছে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। অর্থাৎ কি না, এক্ষেত্রে যে মূল থিম একটি পরমাণু ইলেকট্রন বর্জন করবে, এটা হচ্ছে মূল থিম। অপর পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে। এক্ষেত্রে যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন হবে ততগুলিকে বলছে আয়নীয় বন্ধনের আয়নীয় যোজ্যতা। তাহলে আয়নীয় যোজ্যতা সমান বর্জিত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা। এবার আমরা আয়নীয় বন্ধনের কতগুলো বৈশিষ্ট্য পড়ব। কি কি বৈশিষ্ট্য? এক নম্বর বৈশিষ্ট্য, আয়নীয় বন্ধনে বা আয়নীয় যৌগগুলোনে যে সমস্ত কতগুলি আয়নের সমষ্টি বা আয়নীয় পাশাপাশি আয়ন থাকার জন্য এরা কঠিন এবং শক্ত হয়। আয়নীয় যৌগগুলির বন্ধন ভাঙতে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয় বলে এদের গলনাঙ্ক ও স্থূলনাঙ্ক বেশি হয়। গলনাঙ্ক ও স্থূলনাঙ্ক বেশি হয়। তিন নম্বর, এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাহলে আমরা আয়নীয় বন্ধন বা আয়নীয় যৌগের এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পড়লাম। অর্থাৎ মেন থিম যেটা, একটি পরমাণু ইলেকট্রন বর্জন করবে, একটি পরমাণু অপর পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে। তো এখানে কোসেল আয়নীয় বন্ধনে একটা কথা বলেছিল। কি বলেছিল না, পরমাণু একটি পরমাণু সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন বর্জন করবে। অপর পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে ওই ইলেকট্রনটি ধরে রাখবে এবং দুজনেই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই।
আমাদের তিনটা উদাহরণ দিয়ে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। NaCl, সোডিয়াম, এখানে যদি ক্লোরিনটাকে আমরা রাখি, সোডিয়াম কত নম্বরে আছে? সোডিয়াম আমাদের 11 নম্বরে আছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 1, 2 আর 1। ক্লোরিন কত নম্বরে আছে? ক্লোরিন আছে পটেশিয়াম কত নম্বরে? তার ইলেকট্রন বিন্যাস কত? 2 আর 7। রাসায়নিক বন্ধন বলছে যে বহিস্থ কক্ষপথে ইলেকট্রন, অর্থাৎ এর বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এর বহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। বহিস্থ কক্ষে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে আমার তড়িৎ বন্ধন গঠন হবে। তাহলে সোডিয়াম তার বাইরে একটা ইলেকট্রন আছে, আর ক্লোরিনের বাইরে 7টা ইলেকট্রন আছে। সোডিয়াম কি করবে? সোডিয়াম এই একটা ইলেকট্রন দিয়ে দিবে, কাকে? ক্লোরিনকে দিয়ে দেবে। তাহলে সোডিয়াম যদি এটা দিয়ে দেয়, তাহলে সোডিয়ামের পরের স্টেপে কি হবে? সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এই সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এইটা সোডিয়ামটা যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কটা ইলেকট্রন থাকবে? এখন 2 আর। এই যদি একটা ইলেকট্রন বহিস্থ কক্ষপথে গ্রহণ করে তাহলে সাথে সঙ্গে একটা ইলেকট্রন যোগ করলে এখন এর ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াবে? 2 আর 8। তাহলে দুজনেই বহিস্থ কক্ষপথে অষ্টক পূর্তি হয়েছে, অর্থাৎ দুজনেই সুস্থিত ইলেকট্রন বিন্যাস গঠন লাভ করেছে। এই হচ্ছে 8 2 10, 10 এ আছে কি আমাদের? নিয়ন, নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। আর ক্লোরিন কার ইলেকট্রন বিন্যাস? আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, 18 তে আছে। এইভাবে আমাদের NaCl যৌগটা গঠন হবে এবং NaCl হচ্ছে একটা তড়িৎদ্যুতি যৌগ। এইভাবে আমরা পাবো। এরপর আমরা CaCl2 গঠনটা আঁকবো। একই রকম ভাবে CaCl2 গঠনটা আঁকতে গেলে সেন্ট্রাল অ্যাটম Ca, তাকে আমরা মাঝখানে আঁকছি আর পাশে দুটো ক্লোরিন দিয়ে দিচ্ছি। ক্যালসিয়াম পরমাণু সারণী কত নম্বরে আছে? 20 নম্বরে আছে। ক্যালসিয়ামকে ভাঙলে কত হয়? ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 8 8 2। আর ক্লোরিনকে আমরা একটু আগে ভেঙেছি, 2 আর 7। এবার আমি এর বহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 2টো। তাহলে এইদিকে একটা ইলেকট্রন আমি লিখে দিচ্ছি, এইদিকে ক্লোরিনের দিকে একটা মুখ করে ইলেকট্রন আমি আঁকলাম। এর বহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 7টা। তাহলে 2টো 2টো 4টে, 2টো 6টা, এই একটা আমি দিলাম। এরও 2টো 2টো 4টে, 2টো 6টা, এই একটা দিলাম। 7টা ইলেকট্রন আমি এঁকে দিলাম। এখন ক্যালসিয়াম কি করবে? এই ক্লোরিনকে একটা ইলেকট্রন দান করবে, এই ক্লোরিনকে একটা ইলেকট্রন দান করবে। দান করে পরের স্টেপে কি হয়ে যাবে? পরের ধাপে হয়ে যাবে ক্যালসিয়াম 2টো ইলেকট্রন দান করেছে, তাহলে ক্যালসিয়ামে 2টো ইলেকট্রন ঘাটতি আছে, মানে ক্যালসিয়াম 2+। আর ক্লোরিন 2টো ইলেকট্রন, 2টো ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করেছে, 2Cl-। তাহলে এই ক্যালসিয়ামটার কত থাকবে ইলেকট্রন বিন্যাস? 2টো যদি দিয়ে দেয় ইলেকট্রন, তাহলে 2 8 8। এটার কত থাকবে? একটা করে ইলেকট্রন গ্রহণ করলে 2 8 8। অর্থাৎ দুজনেই নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনে ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এরপরে আমরা পাবো CaCl2, ব্র্যাকেটে লিখে দিতে হবে তড়িৎদ্যুতি যৌগ।
এরপর আমরা আঁকবো Mg এর গঠন তড়িৎ যৌগ হিসেবে। এখানে আমি আছি অক্সিজেন। Mg কততে আছে? সোডিয়াম ম্যাগনেসিয়াম 12 তে আছে। তাহলে Mg ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 8 2 যোগ করলে 12 হচ্ছে। অক্সিজেন কততে আছে? অক্সিজেন 8 এ আছে। অক্সিজেনকে ভাঙলে হবে 2 6। তাহলে এই দুটো ইলেকট্রন আমি আঁকলাম। এই 6টা ইলেকট্রন আছি বহিস্থ কক্ষপথে। Mg কি করবে? দুটো ইলেকট্রনই অক্সিজেনকে দিয়ে দেবে। পরের ধাপে কি হবে? Mg প্লাস 2 প্লাস দুটো দিয়ে দিয়েছে, অক্সিজেন 2 মাইনাস দুটো ইলেকট্রন বহন করেছে। তাহলে এর ইলেকট্রন কত হয়ে যাবে? 2 8। এরও কতগুলো হয়ে যাবে? বহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন ছিল, এও দুটো ইলেকট্রন বহন করে 8, অর্থাৎ 10। 10 এ আছে কে? হিলিয়াম নিয়ন, নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে সুস্থিত MgO যৌগটা গঠন হলো। অর্থাৎ একটা মজার জিনিস হচ্ছে কি, আমাদের অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে MgO CaCl2 CH4 NH3CO2 N2C2H2 কোনটি তড়িৎ কোনটি সমযোজী যৌগ লেখো। তখন আমাদেরকে এটা 1 নম্বর যদি প্রশ্ন থাকে তখন আমরা প্রথম এলিমেন্টটাকে দেখব কে আছে। প্রথমে যদি ধাতু থাকে, দেখো এখানে প্রথমে ধাতু আছে, প্রথমে যদি ধাতু হয় তোমরা চোখ বন্ধ করে লিখে দেবে যে ওই যৌগটা হবে আয়নীয় যৌগ বা তড়িৎ যৌগ। আর প্রথমে যদি অধাতু হয় তাহলে যৌগটা হবে সমযোজী যৌগ। আমি সমযোজী যৌগটা পরে আসছি। এবার আসবো আমি সমযোজী যৌগ। সমযোজী যৌগ সমযোজী যৌগ কাকে বলে? বলছে নিকটতম নিষ্ক্রিয় মৌলের পরমাণু সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একই বা ভিন্ন মৌলের দুটো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড় সৃষ্টি করে সমানভাবে ব্যবহার করে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার ক্ষমতাকেই বলা হচ্ছে সমযোজ্যতা। তো এটাকে যদি শর্টকাট করে কি হবে না, দুটি পরমাণু, মূল থিম যেটা, দুটি পরমাণু ইলেকট্রন জোড় সৃষ্টি করে সমভাবে ব্যবহার করবে, এটা হচ্ছে মূল থিম। ইলেকট্রন জোড় বলতে আমরা বলি এক জোড়া যুদ্ধ, মানে দুটো একসঙ্গে থাকে আমাদের। সেই রকম ইলেকট্রন জোড় মানে জোড়া, অর্থাৎ দুটো ইলেকট্রন একসঙ্গে থাকবে, সেটা পরের স্টেপে গিয়ে বন্ধনে পরিণত হবে। এইটা হচ্ছে দুটি পরমাণু ইলেকট্রন জোড় সৃষ্টি করে সমভাবে ব্যবহার করবে সমযোজী যৌগের বৈশিষ্ট্য। সমযোজী যৌগের বৈশিষ্ট্যটা কি কি? সমযোজী যৌগ সাধারণত তরল বা গ্যাসীয় হয়। সমযোজী যৌগগুলো সাধারণত তড়িৎ পরিবহন করতে পারে না। এগুলো হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এরপর আমি সমযোজী যৌগ হিসেবে সমযোজী যৌগকে তিন ভাগে ভাগ, সমযোজী যৌগের তিন ধরনের বন্ধন দেখা যায়। একটা হচ্ছে এক বন্ধন, একটা হচ্ছে দ্বিবন্ধন সমযোজী যৌগের, আরেকটা হচ্ছে ত্রিবন্ধন। আমরা
প্রত্যেকটারই এঁকেছি আমি এখানে, এটা এক বন্ধন, এটা দ্বিবন্ধন, আর এই দুটো ত্রিবন্ধনে আমি একটা একটা করে উদাহরণ দিয়ে আমি আঁকার চেষ্টা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আছে NH3, এই হলো এর, আর এর তিন পাশে তিনটা H দিয়ে দিচ্ছি। হাইড্রোজেন কত নম্বরে আছে? 1 নম্বরে আছে, তাহলে হাইড্রোজেনের বাইরে একটা ইলেকট্রন, প্রত্যেকটা হাইড্রোজেনের বাইরে একটা ইলেকট্রন। নাইট্রোজেন কত নম্বরে আছে? নাইট্রোজেন 7 এ আছে, তাহলে 2 5। তিনজনের দিকে তিনটা নাইট্রোজেনের, তিনটা হাইড্রোজেনের তো মুখ আছে, আমি 3টা দিলাম। আর বাকি দুটো আমি উপর দিকে রেখে দিলাম, তাহলে 5টা হচ্ছে 1 2 3 4 5। এবার কি হবে না জোড় সৃষ্টি হবে। দেখো কিভাবে জোড় সৃষ্টি হচ্ছে। এর পরের স্টেপে কি হবে? এই জোড় সৃষ্টি হচ্ছে। কটা জোড় সৃষ্টি দেখতে পাচ্ছি আমরা? 3টে জোড় সৃষ্টি হয়েছে। এর পরের ধাপে এই ইলেকট্রন জোড়টা বন্ধনে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ N এই H, এই H, এইদিকে একটা H, এরপর হয়ে যাবে NH3 সমযোজী যৌগ। এইভাবে আমরা NH3 গঠনটা দেখতে পেলাম। এরপর আমরা দেখব কি CH4 এর গঠন একই ভাবে। কার্বন কত আছে? 6 আছে, তাহলে 2 4। আর এই ক্ষেত্রে দেখো এটা একটু বলতে ভুলে গেছি আমি, এই নাইট্রোজেনটা দেখো কটা ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6 7 8, অষ্টক পূর্তি হয়ে গেছে। হাইড্রোজেনেরও দুটো ইলেকট্রন পূর্তি হয়ে গেছে সব পাশে, তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হাইড্রোজেনটা হিলিয়ামে পরিণত হয়েছে, আর নাইট্রোজেনটা নিয়নে পরিণত হয়ে গেছে, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে নিয়েছে। এখানে কার্বন 2 4, তাহলে চারপাশে আমি 4টে কার্বনের 4টা ইলেকট্রন দিয়ে দিলাম, 4টা হাইড্রোজেন দিলাম। তাহলে এই কার্বনটা দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন ভর্তি হয়ে গেছে। আর এই হাইড্রোজেনটারও প্রত্যেকটা হাইড্রোজেনে দুটো ইলেকট্রন করে ভর্তি হয়ে গেছে। এর পরের ধাপে হবে
CH বন্ড H সিঙ্গেল বন্ড দিয়ে CH4 সমযোজী যৌগ। অর্থাৎ আমরা সবসময় সমযোজী এক বন্ধনের উদাহরণ জানলাম, এবার সমযোজী দ্বিবন্ধনের আমরা উদাহরণগুলো জানবো। কে আছে? CO2 আছে, CO2 সেন্ট্রাল অ্যাটম C, দুপাশে দুটো আমি বলে দিলাম। কার্বন কততে আছে? কার্বন 6 এ আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস কত? 2 4। অক্সিজেন কত আছে? 8 এ আছে, তাহলে 2 6। তাহলে চারটে ইলেকট্রনের দুটো আমি এখানে রাখতেছি আর দুটো হচ্ছে এখানে দিচ্ছি, দুটো অক্সিজেনের মুখোমুখি। এই অক্সিজেনের 6টার একটা এখানে রাখতেছি আর বাকি 5টাকে এভাবে লিখতেছি আমি। কি হচ্ছে? ইলেকট্রন জোড় সৃষ্টি করতেছে। পরের ধাপে কি হবে? পরের ধাপে C, দুটো ইলেকট্রন রয়ে গেল, এখানে একটা ইলেকট্রন জোড় সৃষ্টি করলো, এখানেও একটা ইলেকট্রন জোড় সৃষ্টি করলো, এখানে অক্সিজেনে দুটো, সরি একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন জোড় সৃষ্টি করবে। দুটো করে জোড় সৃষ্টি হবে। তাহলে দুটো করে হচ্ছে। দেখ কার্বনটা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেনটা 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ সবারই অষ্টপূর্তি হয়ে গেছে। তাহলে এর পরের ধাপে কি হয়ে যাবে? C ডবল বন্ড O, এদের দুটো করে লোন পেয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা সমযোজী দ্বিবন্ধনের উদাহরণ করলাম। এরপর আমরা করব সমযোজী দ্বিবন্ধন হিসেবে নাইট্রোজেন এবং অ্যাসিটিলিন। N2 অণু, নাইট্রোজেন কত আছে? 7 এ 2 5। এটা একই মোল, আমি একই রকম রেখেছি। তাহলে এই 5টা ইলেকট্রন হয়ে গেল, এবার এরা বন্ধন সৃষ্টি করবে। পরের ধাপে কি হবে? নাইট্রোজেন দুটো লোন পেয়ার আছে, নাইট্রোজেন দুটো লোন পেয়ার আছে, এই একটা বন্ধন সৃষ্টি করলো, এই একটা বন্ধন সৃষ্টি করলো, ইলেকট্রন জোড়, এই একটা ইলেকট্রন জোড়। এই নাইট্রোজেনটা তাহলে কটা ইলেকট্রন হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, এই নাইট্রোজেনটা 1 2 3 4 5 6 7 8। তাহলে এর পরের ধাপে নাইট্রোজেন ট্রিপল বন্ড, নাইট্রোজেন দুটো লোন পেয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি নাইট্রোজেন অণু, অর্থাৎ সমযোজী দ্বিবন্ধনে আমরা উদাহরণ পেলাম। লাস্ট আমরা দেখব অ্যাসিটিলিনের গঠন। আরেকটা আমরা সমযোজী দ্বিবন্ধনের গঠন নিয়ে আলোচনা করব। দুটো কার্বন, দুপাশে দুটো হাইড্রোজেন নিচ্ছি। হাইড্রোজেন 1 নম্বরে আছে, তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন দিয়ে দিলাম। কার্বন কত আছে? 6 এ আছে, তাহলে 2 4। এই কার্বনটারও 2 4। এর দিকে এই কার্বনটার হাইড্রোজেনের দিকে একটা দিলাম আর এই দিকে আমি 3টা দিলাম।
এইটারও এইদিকে আমি 3টা দিলাম আর হাইড্রোজেনের দিকে 1টা দিলাম। কি হচ্ছে, এইটা একটা ইলেকট্রন জোড় সৃষ্টি করতেছে। পরের ধাপে কি হবে, কার্বন 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 নিজেরা 3টা বন্ধন সৃষ্টি করেছে, 3টা ইলেকট্রন জোড়। তাহলে এই কার্বনটার কি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8। এই কার্বনটার 1 2 3 4 5 6 7 8। আর হাইড্রোজেনের 1 2 হাইড্রোজেনের 1 2, অর্থাৎ সবাই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন নিয়ে লাভ করে ফেলেছে। তাহলে পরের ধাপে কি হয়ে যাবে, সি ট্রিপল বন্ড সি এইচ এইচ, এখান থেকে হবে অ্যাসিডিন বা C2H2। এইভাবে আমরা সমযোজী যৌগে এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন ইলেকট্রন জোড় সৃষ্টির মাধ্যমে এবং সবার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন গঠন লাভ করেছে, অর্থাৎ সুস্থিত একটা